প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স, যেটা নবম, দশম এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ, গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এটা নিয়ে অনেকে বিভ্রান্তের ভিতরে পড়েন। আমরা আজকের এই ভিডিওতে কিছু সহজ নিয়ম দিয়ে, কিছু সহজ কৌশল দিয়ে আমরা এই গ্রামারটাকে আয়ত্ত করার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে নিয়মটা আছে সেটা হলো সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, যার বাংলা অর্থ হলো যাতে, যার বাংলা অর্থ হলো যাতে। এখন সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যকে যদি আমাদের কখনো সম্পূর্ণ করতে বলা হয়, কমপ্লিট করতে বলা হয়, তাহলে আমরা এই একটা গঠন মনে রাখবো যে আমরা প্রথমে সাবজেক্ট নেব, তারপরে বাক্যটি যদি প্রেজেন্ট হয়, অর্থাৎ সো দ্যাট যুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমরা সেটাকে ক্যান অথবা মেতে লিখতে পারবো। ক্যান অথবা মে এটা নেব। যদি বাক্যটি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়, তাহলে আমরা কুড অথবা মাইট এটা নেব। তারপরে ভিএন অর্থাৎ ভার্বটিভ প্রেজেন্ট রূপ, ভার্বটিভ প্রেজেন্ট রূপ, তারপরে কি অবজেক্ট, তারপরে আমরা অবজেক্ট নেব। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টাকে দেখি যে এক্সাম্পল অন উই ইট রাইস, আমরা ভাত খাই, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট। আমরা জানি সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর বাংলা অর্থ হলো যাতে। তাহলে প্রথম অংশে যদি আমরা লক্ষ্য করি, প্রথম অংশটি প্রেজেন্ট টেন্সে লেখা আছে, প্রেজেন্ট টেন্সে লেখা আছে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশ যখন কমপ্লিট করব তখন আমাদের সাবজেক্ট নিতে হবে। আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিতে পারি উই, উই, এবং যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু আমরা ক্যান অথবা মে নিতে পারি। তাহলে আমরা এখানে মে এটা নিয়েছিলাম, মে এটা নিলাম, এবং আমরা মূল ভার্ব যেটা নেব সেটা হলো উই মে, আমরা উই মে লিভ, উই মে লিভ, আমরা যাতে বাঁচতে পারি। দ্বিতীয় যদি উদাহরণটা আমরা লক্ষ্য করি, আরিফ রিডস অ্যাটেনটিভলি সো দ্যাট, আরিফ মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট যাতে। আমরা এই বাক্যটাও যদি লক্ষ্য করি, এখানেও প্রেজেন্ট টেন্সে বাক্যটা লেখা আছে, এজন্য আমরা সাবজেক্টের পরে ক্যান অথবা মে নিতে পারি। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি হি, যেহেতু এখানে আরিফ আছে তার পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে হি, তারপরে নিতে পারি হলো ক্যান, হি ক্যান obtain, obtain a good result, good result। তাহলে আমাদের বাক্যটা ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট হলো। তাহলে আরিফ রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান obtain good result, obtain a good result, a good result। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কখনো দেখি প্রশ্নে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে, তাহলে সেই বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য আমরা এই একটা গঠন মনে রাখবো, সেটা হলো সাবজেক্ট, তারপরে যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান অথবা মে, যদি বাক্যটা পাস্ট টেন্সে হয় তাহলে কুড অথবা মাইট, এরপর ভার্বের প্রেজেন্ট রূপ এটা নেব, তারপর অবজেক্ট। আমরা প্রথম উদাহরণটিতে দেখেছি উই ইট রাইস সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট উই মে লিভ, উই মে লিভ। দ্বিতীয় উদাহরণে আরিফ রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান obtain a good result। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় আরেকটা রুলে যাই। এটাও আমাদের কাছে অনেকটাই সহজ বলে মনে হবে, আমরা চেষ্টা করি। দ্বিতীয় রুল যেটা আছে, সো ডট ডট
দ্যাট, এই সো ডট ডট দ্যাটের বেলায় আমরা এই ডট চিহ্নিত অংশে আমরা জানি এখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, এখানে অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডভার্ব থাকে। আচ্ছা, যদি আমাদের সো ডট ডট দ্যাট যুক্ত যুক্ত বাক্যকে বাক্যকে সম্পূর্ণ সম্পূর্ণ করতে বলা হয়, তাহলে আমরা আমরা যা করব সেটা হলো আমরা একটা সাবজেক্ট নেব, তারপরে বাক্যটি প্রেজেন্ট হলে ক্যান অথবা মে, বাক্যটি পাস্ট হলে কুড অথবা মাইট, এরপরে আমরা একটা নট যুক্ত করব, এরপরে আমরা একটা নট যুক্ত করব, যে ক্যান নট অথবা মে নট, কুড নট, মাইট নট। এরপরে আমরা ভার্বের এক নম্বর রূপ যেটা আমরা প্রেজেন্ট ফর্ম বলি, এরপরে আমরা অবজেক্টটা নিতে পারি, সেটা এই আমাদের পূর্বে বা এক নম্বর রুলে যেমন বলা ছিল সো দ্যাট, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স হলে মে অথবা ক্যান নিতে পারতাম, পাস্ট হলে কুড অথবা মাইট নিতে পারতাম, কিন্তু এখানে যেহেতু সো ডট ডট দ্যাট আছে, তার মানে সো আর দ্যাটের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব তৈরি হওয়ার কারণে আমরা এখানে কি নিতে পারি, নট নিতে পারি, যেহেতু সো এবং দ্যাট একসাথে নেই। অর্থাৎ আমরা যদি মনে করি সো এবং দ্যাট তারা দুইজন বন্ধু, কিন্তু দেখা গেল যে তাদের ভিতরে তৃতীয় কোন পক্ষ এর আগমন হওয়ার কারণে তাদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এই তৃতীয় যে পক্ষ সেটা হলো অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এই অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ আসার কারণে সো এবং দ্যাটের ভিতরে যে ভালো সম্পর্কটা ছিল সেটা কি নষ্ট হয়ে গেল। এজন্য সো আর দ্যাট এখন আলাদা, এবং এই বিষয়টার জন্য আমরা ব্যবহার করতে পারি কি ক্যান নট অথবা মে নট। যদি বাক্যটা পাস্ট হয় তাহলে কুড নট অথবা মাইট নট, এই নটটা আসবে। ঠিক আছে, এটা মনে রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, মনে রাখার জন্য আমরা এই গল্প আকারে মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা যদি উদাহরণ দিয়ে বুঝি তাহলে আমরা লক্ষ্য করি the old man can অথবা may এরপরে কি করতে হবে not, যেহেতু so এবং that এটা আলাদা আছে। দুই বন্ধুর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে দুই বন্ধুর ভিতরে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। এই জন্য আমরা এক নম্বর রুলে যেমন দেখেছিলাম সো দ্যাট এক জায়গায় বসার কারণে আমাদের কোনো নট এর ব্যবহার ছিল না। এখন সো আর দ্যাটের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই, এই কারণে আমরা এখানে নট ব্যবহার করতে পারি। তাহলে হি ক্যান নট আমরা এখানে লিখতে পারি ওয়াক ফাস্ট, হি ক্যান নট ওয়াক ফাস্ট। তাহলে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে দ্রুত হাঁটতে পারে না, এখন যদি এই বাক্যটা পাস্টে হয়, অর্থাৎ দা ওল্ড ম্যান was so weak that, তাহলে আমরা বাক্যটাকে এই অসম্পূর্ণ বাক্যটাকে সম্পূর্ণ করতে হলে আমরা সাবজেক্টের পর কুড অথবা মাইট এই ব্যবহারটা এখানে হবে, কারণ যেহেতু বাক্যটি পাস্ট টেন্স, এখানে কুড অথবা মাইট এর ব্যবহার করতে পারবে।
কুড অথবা মাইট এর পরে আমরা কি লিখব নট, তারপরে ভার্বের পাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কুড অথবা মাইট এর ব্যবহার করতে পারবো। কুড অথবা মাইট এর পরে আমরা কি লিখব নট, তারপরে ভার্বের পাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তাহলে হি কুড নট ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট। এইভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজে ফলো দেবেন, কমেন্ট করবেন এবং